অনিক চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিল। নিজেকে কন্ট্রোল করতে হবে তাকে, না হলে অঘটন ঘটতে পারে যা সে একদমই চায় না এখন। তারপর রুমের লাইট অফ করে টাওয়ালটা দিয়ে অর্থের শরীর মুছে গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিল। ভোরের স্নিগ্ধ আলোয় আলোকিত হলো পৃথিবী। এখনো সূর্য মামার দেখা মেলেনি। অর্থে পিটপিট করে তাকালো। শুভে সাদিকের এই মুহূর্ত অর্থের খুব পছন্দ। যত রাত করে ঘুমাক না সে, তবু এই সময় সে জাগ্রত হবে। উঠতে নিলেই বাধা পড়ল অদৃশ্য বন্ধনে। সত্যি কি অদৃশ্য বন্ধন? না, অদৃশ্য না। অর্থী অনুভব করল পেছন থেকে কেউ একজন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে তাকে। আর এই মানুষটা কে হতে পারে তার ভাবতে হয়নি ওর থেকে, কারণ সে জানে। নিঃশব্দে ওঠার চেষ্টা করতেই অহনীপ হুড়মুড়িয়ে উঠে বসল। অহনীপকে এভাবে উঠতে দেখে ঘাবড়ে গেল অর্থী। সেও উঠতেই মাথা ঘুরে উঠল, সাথে সাথে মাথা ধরে আহ বলল। অর্থিকা, তোমার বেশি খারাপ লাগছে? জ্বর কমেনি? বলতে বলতে অর্থির কপালে হাত রেখে দেখল না, জ্বর নেই। তবুও অহনীপ চিন্তিত হয়ে বলল। কি হয়েছে বলো, মাথা ব্যথা করছে? অর্থী অহনীপের মুখের দিকে তাকাতেই চমকে উঠল। অহনীপের চোখ দুটো লাল হয়ে আছে, মুখে এক রাজ্য ক্লান্ত। উনি কি রাতে ঘুমায়নি? এমন দেখাচ্ছে কেন? আপনার চোখ লাল কেন? রাতে ঘুম ঠিকঠাক হয়নি? হয়েছে, তুমি বলো এখন কে যেন উঠেছ? নামাজ আদায় করব। তোমার শরীর ভালো না, দেখো বুঝতেই পারছো না ঠিক করে। নামাজ পড়তে পারবে? অর্থী অবাক হয়ে বলল। কেন, কি হয়েছে আমার? অহনীপ শুরু দৃষ্টিতে তাকালো অর্থের দিকে। যা বুঝল তা হলো কালকের ঘটনা। অর্থের মনে নেই, হয়তো মাত্র ঘুম থেকে উঠেছে, সেজন্য তার মস্তিষ্ক এখনো ক্যাচ করতে পারেনি। কিন্তু মনে পড়তে কতক্ষণ? যদি মনে পড়তে আবার কালকের মতো পাগলি করে, তখন আবার অসুস্থ হয়ে পড়বে, যা অহনীপ কিছুতেই মানতে পারবে না। বিষয়টি কিছুক্ষণের জন্য ভুলিয়ে রাখা প্রয়োজন, তাই অহনীপ বলল। কিছু না, চলো অজু করবে। আমি পারবো। চুপচাপ আমার সাথে চলো। বলে ওর থেকে কোলে তুলে নিল। অর্থী অবাক চোখে তাকিয়ে আছে অহনীপের দিকে। পরক্ষণে লজ্জায় লাল হয়ে গেল। অর্থীর লজ্জিত মুখশ্রী দেখে অহনীপ বলল। লজ্জা পেয়ে লাভ নেই, এখন নামাজ করতে পারবো না। নামাজ পড়তে হবে তো। অর্থীর কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। লজ্জায় অহনীপের বুক ছাড়া মুখ লাগানোর জায়গা পেল না সে। অহনীপ অর্থীর কাণ্ড দেখে হো হো করে হেসে উঠল। এতে অর্থের লজ্জা আরও বেড়ে গেল। মনে মনে শতখানি বকল অহনীপকে। নামাজ শেষ করে অর্থীকে বিছানায় বসিয়ে অহনীপ বাহিরে এলো। সবাই এখন ঘুমে। অর্থীকে খাবার খাওয়ানো জরুরি, তাই কাউকে না ডেকে সে সোজা কিচেনে চলল। কাল সারাদিন জ্ঞানে ছিল না মেয়েটা। সেই সকালে খাওয়ার পর রাতে রুবিয়া হাসান জোর করে একটু স্যুপ খাইয়ে দিয়েছিল। সহজ উপায়ে নুডলস রান্না করে 2 কাপ চা বানিয়ে কক্ষে এলো অহনীপ। এত সকালে নুডলস আর চা দেখে গোল গোল চোখে তাকিয়ে বলল। এগুলো কোথায় পেলেন এখন? ট্রেটা টেবিলে রেখে অহনীপ বলল। কিচেনে। রান্না করে রাখা ছিল। নাও নাও, এটা ধরো, খেয়ে মেডিসিন নিতে হবে। আপনি রান্না করেছেন? হ্যাঁ। কি, আপনি রান্না করতে পারেন? এত অবাক হওয়ার কিছু নেই, তোমার হাজব্যান্ড সব রান্না করতে পারে। এখন হা করো, দ্রুত খাবার শেষ করতে হবে। আমাকে দিন, আমি খেয়ে নেব। তখন বললাম খাওনি, এখন আমি খাইয়ে দিব, চলো করো। আপনার খাবার কোথায়? আমার রাতে সকালে খাবার অভ্যাস নেই, তুমি এবার চুপচাপ খাবে, আর কোনো কথা হবে না। খাওয়া শেষে বাঁ হাতে ফের ব্যান্ডেজ করে দিল অহনীপ। অজু করার সময় ব্যান্ডেজ খোলা হয়েছিল। অর্থী চুপচাপ অহনীপের প্রতিটি কাজ মনোযোগ দিয়ে দেখল। মানুষটা যে ভীষণ দায়িত্বশীল তা অর্থীর আগে থেকেই জানা, কিন্তু ওর প্রতি এতটা যত্নবান দায়িত্ববান হবে তা জানা ছিল না। মনের কোণে সুপ্ত অনুভূতি হানা দেয় অর্থীর। আজকাল অহনীপের কথা ভাবতেই সুখ সুখ লাগে।
পরক্ষণেই মনে ভয় হানা দেয়। যদি মানুষটা হারিয়ে যায় তার জীবন থেকে, এই সুখ মানবটি অর্থির কপালে টিকবে তো? ভাবতেই অর্থির মন খারাপ হয়ে গেল। এখন ঘুমাবে? অহনিবের কথায় অর্থির ধ্যান ভাঙল। হুম, এখন ঘুম আসবে না। তাহলে বারান্দায় গিয়ে বসে চলো, ভোরের শীতল হাওয়া ভালো লাগবে। হুম। বারান্দার দোলনায় বসলো দুজন। মাঝখানে বেশ দূরত্ব রেখেই বসেছে। ঠান্ডা বাতাসে অর্থির গায়ে কাটা দিচ্ছে। অর্থি নিজেকে পাত্তা না দিয়ে পাশে বসে থাকা মানবের মাঝে নজর বন্ধ করলো। ছাই রঙা ট্রাউজার আর সাদা টি শার্ট পরনে, বাতাসে কালো সিল্কি চুলগুলো নড়ে চড়ে উঠছে, দেখতে বেশ লাগছে। একটা কথা বলার ছিল। বলো। ওই রিংটা কি আপনি দিয়েছেন? অর্থি হাতে রিংটা দেখিয়ে বলল। অহনীপ এক পলক দেখে ধীর কণ্ঠে বলল। সিজিয়া বলেনি? অর্থি ভরকে গেল। হ্যাঁ, আপুকে বলেছিল। তাহলে আমিই দিয়েছি। অহনীপের কথায় চাপা রাগের আভা পাচ্ছে অর্থি। তবে আপাতত রাগকে পাশে রেখে সিজিয়ার কথা ভাবছে। সে ভুলেই গিয়েছিল গতকাল সকালে সিজিয়ার বলা কথাগুলো। কিন্তু এই কথা অহনীপ জানল কিভাবে? আপনি জানেন কিভাবে? কাট কাট জবাব দিল অহনীপ। তোমার না জানলেও চলবে। অর্থির মুখ দেখার মতো। একটু আগেই তো কত ভালো ছিল, আর এখন কেমন করে কথা বলছে। অর্থির কাঁদতে ইচ্ছে করছে। আপনি কি কোনো কারণে রেগে আছেন আমার উপর? রেগে থাকার মতো কিছু করেছো নাকি? এভাবে কথা বলছেন কেন? আর বাইরে তাকিয়ে আছেন কেন? এদিকে তাকিয়ে বলুন। অহনীপ তাকালো না, আগের মতোই রইল। অর্থি অহনীপের কাছে একটু এগিয়ে বসে বিনয়ী কণ্ঠে বলল। বলুন না, রেগে আছেন কেন? অর্থি উত্তর না পেয়ে আরও এগিয়ে গেল। অহনীপের কাছে ঘেঁষে বলল। প্লিজ বলুন, না হলে আমি বুঝবো কি করে? লাস্ট কথা বলে অর্থি থামতেই ঝড়ের বেগে অহনীপ অর্থির দুই বাহু ধরে একদম নিজের সাথে মিশিয়ে গমগমে মেজাজে বলল। আমাকে কেন জিজ্ঞেস করছো? যাও, সিজিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করো আমি কেন রেগে আছে। অহনীপের এহেন আচরণে অর্থি আটকে উঠেছে। ভয় কলিজা শুকিয়ে যাওয়ার অবস্থা। অর্থির আতঙ্কের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তখন অহনীপ আবার বলল। গতকাল খুব তো সিজিয়ার বলা কথা শুনে আমাকে ইগনোর করছিলে। লিসেন অর্থিকা, আমি তোমাকে আগেই বলেছি, তোমার সাথে সংযুক্ত কোনো বিষয় বা কোনো অন্যের প্রতিবাদে তুমি সূচনা না করলে আমি সে বিষয়ে মাথাতেও আনব না। প্রতিবাদের সূচনা তোমার, সমাপ্ত করার দায়িত্ব আমার। কিন্তু তুমি কি করলে? সিজিয়ার কথাগুলো শুনে আমাকে ইগনোর করলে। তোমার হাজব্যান্ডকে নিয়ে নোংরা কথা বললো, তুমি চুপচাপ শুনলে। তাহলে আমি ধরে নেব আমার স্ত্রী আমার সম্মান রক্ষা করতে জানো না। যাও, আমার সম্মান তোমাকে রক্ষা করতে হবে না। কিন্তু তুমি বিষয়টার সত্যতা যাচাই না করে আমাকে তোমাকে ওগুলো বলেও লাভ নেই। বলেই ঝাটকা মেরে অর্থির বাহু ছেড়ে আগের ন্যায় বসে থাকলো অহনীপ। অর্থি হতবাক হয়ে গেছে, মুখে যেন কোনো কথা নেই। চোখের কোণা চিকচিক করছে, যখন তখন জল গড়িয়ে পড়বে। কিন্তু অর্থি এখন কান্না করতে চাচ্ছে না। দুই হাত দিয়ে মুখ চেপে ধরে ভাবতে লাগলো। গতকাল সকালে সিজিয়ার কথাগুলো শোনার পর থেকে অহনীপের সাথে অর্থির কথা বন্ধ ছিল। যদিও ওদের মধ্যে খুব একটা ভাব আদান প্রদান হয় না, তবুও সম্পর্কে যে স্বাভাবিকতা থাকে সেটা ছিল না। অহনীপ বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু অর্থি এড়িয়ে গেছে। অহনীপকে সে অবিশ্বাস করেনি, তবে মনে কোথাও খারাপ লাগছিল, তাই এড়িয়ে গেছে। তার জন্য অহনীপ এত রেগে যাবে সেটা অর্থির ভাবনার বাহিরে ছিল। এছাড়া ভালোই তো ছিল এতক্ষণ। ঘুম থেকে উঠে এত কিছু করলো, সাহায্য করলো, যত্ন করলো। কই রেগে আছে বলে মনে হয়নি। রিংয়ের কথা জিজ্ঞাসা করতেই যেন বুম ফাটলো। আচ্ছা, রিংয়ের কথা না তুললে কি অহনীপ রাগ দেখাতো না? সবশেষে যখন মনে পড়ল হাজবেন্ডের সম্মান রক্ষা করতে পারেনি, সে তখনই ঠোঁট ভেঙে কান্না আসতে চাইল অর্থির। চোখ ভর্তি টলমলে জল নিয়ে ধরা গলায় বলল। আমি আপনাকে একটু অবিশ্বাস করিনি। বিশ্বাস করুন, সিজি আপুর কথাগুলো যে মিথ্যা সে আমি জানতাম,
খারাপ লাগছিল এটা ভেবে যে মানুষ পবিত্র কবরের সামনে দাঁড়িয়ে কিভাবে এত জঘন্য মিথ্যা বলে। আল্লাহ তালার ভয় নেই মনে। আর আপনাকে ইগনোর করছিলাম কারণ রাগ হয়েছিল, কিন্তু কেন রাগ হয়েছিল জানি না। অহনীপ মন দিয়ে শুনল সব কথা, কিন্তু লাস্ট কথা শুনে খুব হাসি পেল তার। রাগের কারণ জানে না, অথচ রাগ দেখার বিষয়টা মজার লাগলো, তবে হাসল না। অহনীপ শক্ত হয়ে বসে রইল। কিছুক্ষণ পর অর্থী আবার বলল, মানছি আমি ভুল করেছি। আপনার সম্মান রক্ষার্থে হলেও সঠিক জবাব দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু তৎক্ষণাৎ মাথায় কিছু আসছিল না আমার। আর কখনো এমন হবে না। আপনি আপনি প্লিজ রেগে। একটু বলেই অর্থী ফুপিয়ে উঠল। অহনীপ সাথে সাথে অর্থীর দিকে ফিরে গাল দুটো আগলে ধরে বৃদ্ধ আঙ্গুল দ্বারা চোখে পানি মুছিয়ে বলল, শ্, কান্না করো না। আমি তোমাকে কান্না করার জন্য কথাগুলো বলি না অর্থিকা, কান্না থামাও। অর্থী বোধহয় একটু শান্ত হলো। অহনীপ অর্থীর কপালে ওষ্ঠের শীতল পরশ দিয়ে বুকে চেপে ধরল প্রেয়সীর মাথাটা। তারপর বলল, আমার অর্ধাঙ্গিনী তুমি, আমার স্ত্রী, আমার জীবনের অংশ। তুমি ঘটিতে সব বিষয় জানা আমার কর্তব্য, অধিকার। কিন্তু আমি তোমাকে জোর করে কিছু জানতে চাইব না। তবে একটা কথা মনে রাখবে, যে বিষয়গুলো আমাদের মধ্যে দূরত্বের সৃষ্টি করবে সে বিষয়ে অবশ্যই আমাকে ইনফর্ম করতে হবে তোমাকে। আর আমাকে নিয়ে কোনো প্রশ্ন বা দ্বিধা থাকলে তৎক্ষণাৎ আমাকে জিজ্ঞেস করবে, ইনশাল্লাহ সব উত্তর পেয়ে যাবে। যদি নিজের মধ্যে রেখে আমাকে রাগ দেখাও আর ভাবো আমি তোমার রাগ ভাঙিয়ে সব ক্লিয়ার করব, তাহলে বলবো ভুল তুমি। আমাকে আগে জানিয়ে পাহাড় সমান রাগ অভিমান করলেও তার সামনে নেব আমি। অহনীপ থামল। অর্থীর মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলল, বুঝছো? অর্থী মনোযোগ দিয়ে অহনীপের সব কথা শুনেছে। সে বুঝতে পারছে এই মানুষটা সম্পূর্ণ আলাদা, আত্মমর্যাদা সম্পূর্ণ একজন মানুষ যে নিজের নীতিতে চলে। কত সুন্দর করে বুঝিয়ে দিল জীবনের যে কোনো বিষয়ে এই মানুষটির কাছে নির্দ্বিধায় জানাতে পারে সে। সত্যি অন্যরকম মানুষ, অন্যরকম ব্যক্তিত্ব। অর্থী ছোট করে হুম বলল। অহনীপ অর্থীর জবাব পেয়ে বলল, গুড। এখন বলো, তুমি কি আমাকে কিছু বলতে চাও? সরি কেন? গতকাল আপনাকে ইগনোর করার জন্য, আর আর কি? আপনার সাথে মিসবিহেভ করার জন্য। আমার সাথে তো কথাই বলো না, তাহলে মিসবিহেভ করলে কখন? নীলকুঠিতে আপনার সাথে উঁচু গলায় কথা বলেছিলাম। অহনীপ অবাক হলো অর্থীর কালকের বিষয়ে অবগত হয়েও এত ঠান্ডা আছে। কিন্তু মা যে বলেছিল ঘুম থেকে উঠে আরও পাগলামি করবে। অহনীপ অর্থীকে সোজা করে বসিয়ে বলল, তোমার কালকের কথা মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? অজু করার সময় ব্যান্ডেজ খুলে দিলেন, তখন কালকের ঘটনাটা মনে পড়েছে। আচ্ছা, ব্যাপার না, এগুলো নিয়ে আর ভাবতে হবে না। আমি কিছু মনে করিনি। অর্থী মুখটা কালো করে বসে রইল। অহনীপ তা খেয়াল করে বলল, আরও কিছু বলতে চাও অর্থিকা? অর্থী যেন সাহস পেল, চোখ তুলে তাকালো অহনীপের দিকে। অনেক কিছু। বলতে পারো। তোমার সব কথা শুনতে তোমার বন্ধু ওরফে হাজব্যান্ড সবসময় প্রস্তুত। অর্থী অবাক হয়ে বলল, বন্ধু? অবশ্যই বন্ধু। শুধু একজন হাজব্যান্ড ভাবলে অনেক সময় জড়তার জন্য অনেক কিছু বলতে পারবে না, তাই তোমার বন্ধু। এখন বলে ফেলো, কি বলতে চাও? আমি কাল নীলকুঠিতে দিদাকে দেখেছি। দিদা মানে বকুল রানী? শুনেছি উনি মারা গেছেন। তাহলে? অর্থী এবার নড়ে চড়ে বসলো, ভীতু স্বরে বলল, হ্যাঁ, তবে কাল আমি দেখেছি। আমি জানি আপনি হ্যালো সলিউশন ভাববেন, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম দিদাকে পাখার সঙ্গে ঝুলো। অর্থের কণ্ঠ কাঁপছে, কথা বলতে পারছে না তীব্র ভয় ও উত্তেজনায়। অহনীপ বলল, অর্থিকা, স্বাভাবিক হও আগে। আমি তোমার কথা মানছি, তুমি ঠিক দেখেছ, কিন্তু তুমি বলো, মৃত মানুষ কিভাবে আসবে ওখানে? অর্থী জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমিও সেটাই ভাবছি, কিন্তু উত্তর পাচ্ছি না। আপনি আপনি আমাকে একবার ওই কক্ষটায় নিয়ে যাবেন প্লিজ। আচ্ছা, যাব। আগে আমাকে বলো তো, তুমি ঠিক কে দেখেছ? আমি ওইখানটায় জালে আটকানো একটা পাখিকে ছাড়াতে গিয়েছিলাম।
পাখিটা ছেড়ে দিয়ে আসার সময় জানলায় চোখ পড়তেই দেখলাম। বলো কি দেখলে? অর্থি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দিদা পাখার সঙ্গে ঝুলছে আর খুব নড়াচড়া করছে, ঠিক 5 বছর আগের মতো। অহনি উঠে কক্ষে গিয়ে একটা পানির বোতল এনে ওর থেকে পানি খাইয়ে দিল। তারপর বলল, তোমার দিদা সুইসাইড করেছিল? উত্তরে অর্থের টলমলে চোখে তাকালো অহনিবের দিকে। অর্থিকা, তুমি এভাবে ইমোশনাল হয়ে গেলে আমি জানবো কিভাবে বলো? আর না জানলে তোমার সেই কক্ষে কিভাবে নিয়ে যাব? অর্থি নিজেকে সামলে নিল, শক্তপোক্ত হয়ে বসে বলল, হ্যাঁ, আমার সাথে রাগ করে দিদা সুইসাইড করেছে। তোমার এমন কেন মনে হলো? অর্থির জবাব না পেয়ে অহনিব বলল, রামিমের জন্য? অর্থি অবাক কণ্ঠে বলল, আপনি কিভাবে জানেন? অহনিব অর্থির প্রশ্ন অগ্রাহ্য করে বলল, আমাকে সবটা খুলে বলো অর্থিকা, তুমি যা জানো সবটা বলবে। বকুল রানী আমার দিদা, আমার বেস্ট ফ্রেন্ড। আমার দুর্বলতা ছিল। আমার দিদার থেকে শুনেছি কিভাবে তিনি সংসার জীবনের শত ঝড় ঝাপটা পেরিয়ে ছেলে মেয়ে আগলে রেখেছিল। আজকর আহসান আমার দাদা ভাইয়ের ছিলেন জমিদারি ভাব। জমিদারের পুত্র কিনা ভাব তো থাকবেই। বিলকিস রাজিয়া আমার বড় দিদা, তাকে অবশ্য আমি দেখিনি, কারণ আমার ফুপুমণি আতিফা বেগম হওয়ার 1 মাস না হতেই তিনি নাকি মারা যান। তারপর এই সংসারের হাল ধরেন আমার দিদা। দিদারা ছিলেন 3 বোন, বিলকিস রাজিয়া বড়, বিনারতি, রামিমের নানি মেজ, আর বকুল রানী ছিল ছোট। বড় দিদার সাথে বকুল দিদার খুব ভাব ছিল, তাই বেশিরভাগ সময় বড় দিদার সাথে থাকতেন তিনি। আমাদের এখানে অনেক ধরনের ব্যবসা ছিল, আবার চাষাবাদও হতো। আমাদের জমিতে লোক দিয়ে চাষাবাদ করতেন দাদা ভাই। বড় দিদা মারা যাবার পর দাদা ভাই ভেঙে পড়েন, 2 ছেলে আর নবজাতক শিশুর ভাবনায়। তখন অবশ্য দিদা বকুল রানী দেখাশোনা করত ফুপুমণির, কিন্তু কতদিন আর দেখাশোনা করতে পারবে দিদা? 2-3 মাস হবার পরে কানাঘুষা শুরু হয় দিদা আর দাদা ভাইকে নিয়ে। যদিও সামনাসামনি বলার সাহস ছিল না কারো, পিঠে পিছে ঠিকই নিন্দা করত। এগুলো শুনে দাদাভাই টেনশন করে আব্বু, বড় আব্বু আর ফুপুমণিকে নিয়ে। এক পর্যায়ে এসে লোকের কথা বন্ধ করতে আর ছেলে মেয়েদের বাঁচাতে দিদাকে বিয়ে করে নেয়, কারণ দিদা সম্পর্কে আব্বুদের খালামণিও হলেও মায়ের মতো ভালোবাসত। বিনা দিদার তখন একজন মেয়ে লতিফা বেগম হয়। রাসিফ দাদাজি, উনি আমার বকুল দিদার ভালো বন্ধু ছিল, একসাথে লেখাপড়া করত। দিদার সূত্র ধরে রামিমের নানির সাথে সম্পর্ক হয়। রাসিফ দাদাজি কিন্তু বিনা দিদার থেকে 1 বছরের ছোট। দিদাকে বকুল রানী বিয়ে করার পর নাকি প্রথম 2-1 বছর ভালোই যায়, তারপর হঠাৎ একদিন দাদাভাইয়ের ক্যান্সার ধরা পড়ে। এতে দাদাভাই আরও ভেঙে পড়েন। তার মধ্যে দিদার একটা মেয়ে হয়, তার নামও বাকি ভাই বোনদের সাথে মিলিয়ে আজিবা রাখেন দাদাভাই। দাদাভাইয়ের অসুস্থতার কারণে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হতে থাকে। তখন বাবারা ছোট ছিল, তাদের দ্বারা ব্যবসা সামলানো সহজ ছিল না, তাই সংসারের পাশাপাশি ব্যবসার হাল ধরে দিদা। বকুল রানী 1 বছরের মধ্যে অনেক উন্নতি করে ব্যবসায়। এর সাথে এলাকায় অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ায় দিদা। কুষ্টিয়ায় এক অনাথাশ্রমও গড়ে তোলেন। তারপর থেকে দিদাকে এলাকার সবাই অনেক ভালোবাসতেন। রানীর মতো তার রাজ্যকে 2 হাতে সামলে রাখতেন দিদা। দিদার দায়িত্ব, কঠোরতা, কোমলতার মহত্ব দেখে বাবারা রানীমা বলে ডাকতেন। অর্থি থামলো, বড় একটা দম নিয়ে অহনিবকে বলল, আপনি জানেন রামিম ভাইয়া কিন্তু আজিফা ফুপির ছেলে? অহনিব বিস্ফোরণ চোখে বলল, হোয়াট? লতিফা ফুপির পালিত ছেলে উনি। রামিম ভাইয়ের আসল মা আজিফা ফুপি, আর নানি আমার দিদা বকুল রানী। বুঝিয়ে বলো। আজিফা ফুপির হাজব্যান্ডের সাথে ফুপির ডিভোর্স হয় যখন, তখন রামিম ভাইয়ের 2 বছর বয়স। এরপর থেকে ফুপি এখানে থাকতো। তার 1.5 বছর পর ফুপি হৃদরোগে মারা যায়। আজিফা ফুপিকে আবার লতিফা ফুপি নিজ বোন মনে করত। তখন রাসিফ দাদাজিরা আমাদের সামনে না থাকলেও দূরে থাকতো না। তাছাড়া আমাদের চাষাবাদের দিকটা রাসিফ দাদাজি দেখতেন, সেজন্য আমাদের কাছাকাছি থাকতেই হতো তাকে। আর লতিফা ফুপিও তাদের সাথেই থাকতো।
আজিফা ফুপির অনুপস্থিতিতে রামিম ভাইয়ের দায়িত্ব নেন লতিফা ফুপি। উনি দিদাকে কথা দেন নিজের ছেলের মতো মানুষ করবেন রামিম ভাইয়াকে। আর দিদাও রাজি হয়ে যান নাতির ভালোর কথা ভেবে। লতিফা ফুপি রামিম ভাইয়াকে নিজের ছেলের মতো মানুষ করেছে, কিন্তু সামাজিক হিসেবে হয়েছে অমানুষ। মনুষ্যত্ব বলতে কিছু নেই তার মাঝে। আমি জন্ম থেকেই এখানে থাকতাম। একান্নবর্তী পরিবার নিয়ে অনেক আনন্দের দিন কাটছিল। আমি আর নীলি দিদা ভক্ত ছিলাম, তবে আমি একটু বেশি ছিলাম। দিদাকে বকুল ফুল বলতাম, কারণ তার বকুল ফুল প্রিয় ছিল। দিন রাত কাটতো দিদার সাথে গল্প করে। দিদার সাথে টুকটাক কাজও করতাম। অনাথ আশ্রমে যেতাম, মাঠে ফসল দেখতে যেতাম, ব্যবসায় হিসাব নিকাশ করতে সাহায্য করতাম। তাই দিদা বলতো, এই আহসান মঞ্জিলের পরিবর্তন রক্ষক হব আমি। আমাকে বলতো, দিদি ভাই তোকে কঠিন হতে হবে, রানীর মতো শাসন করবি আহসান মঞ্জিলের সবাইকে। তখন দাদা ভাই বলতো, ওকে কি বিয়ে না দেওয়ার চিন্তা ভাবনা করছো বকুল রানী? মঞ্জিল শাসন করলে বিয়ে করে বর বাড়িতে যেতে হবে না। দিদা বলতো, রাজপুত্র এনে দিব যে আমার দিদিভাইয়ের ইচ্ছেকে মর্যাদা দিবে, যে দিদিভাইয়ের সাথে থেকে পাশে থেকে আহসান মঞ্জিল দেখাশোনা করবে। আমি বলেছিলাম আমি অনাথ আশ্রমের দায়িত্ব নিতে চাই। দিদা বলেছিল, ওটা তুমি আর নীলি দেখাশোনা করবে। আমাদের পরিবারের একমাত্র পুত্র ছিল অনিক ভাইয়া, কিন্তু ভাইয়া শুরু থেকে এগুলোতে কোনো ইন্টারেস্ট ছিল না। আর বাবা বড় আব্বু তখন ব্যবসা বাণিজ্য সামলাতেন, তবে এর মূল ছিল দিদা। ছোট থেকে দেখে এসেছে বকুল দিদাকে। বাবা মা ফুপি পরিবারের সবাই খুব ভালোবাসতেন আর সম্মান করতেন। দিদা যা বলতো এক বাক্যে তাই মেনে নেওয়া হতো। আমি যখন ক্লাস 6-এ, তখন রামিম ভাইয়ের হঠাৎই আমাদের মঞ্জিলে যাওয়া আসা বেশি শুরু হয়। আগে তেমন একটা আসতো না, যখন থেকে আসা ধরলো তখন থেকে আসলে আমাকে বিরক্ত করা মোক্ষম কাজ হয়ে দাঁড়াতো তার। আড়ালে আবডালে আমাকে খুব বাজেভাবে বিরক্ত করত। বাজে কথা বলা, বাজে ইঙ্গিত দেওয়া তার প্রতিদিনের স্বভাব হয়ে যায়। কিন্তু আমি কাউকে কিছু বলতে পারতাম না, কারণ দিদার খুব আদরে ছিল রামিম ভাইয়া। আমি বললে যদি দিদা কষ্ট পায়, তাই লুকিয়ে যেতাম। একমাত্র মেয়ের শেষ স্মৃতি বলে রামিম ভাইয়ের সব আবদার পূরণ করত। আর এই আবদারই যে আমার জীবনের কাল হবে তা আমার জানা ছিল না। দাদাভাই দীর্ঘদিন অসুস্থ থেকে মারা যাওয়ার পর দিদা তার মনের শক্তি হারায়। খাওয়া দাওয়া ছেড়েই দেন। ব্যবসা বাণিজ্যে লাগাম ধরে বাবা আর বড় আব্বু। আর অনাথ আশ্রম সহ চাষাবাদের সম্পূর্ণ দায়িত্ব নেন রাসিফ দাদাজি। আমাদের এই সুখের রাজ্যে ভাটা পড়ল 2018 সালে। পরীক্ষা শেষে ভার্সিটির গেট পেরিয়ে রিকশার জন্য দাঁড়িয়ে আছে অনিমা। মনে মনে প্রচণ্ড বিরক্ত সে। তার মনে হচ্ছে আজ রিকশা চালক অনিমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছে, তাকে দেখা না দেওয়ার। গাড়িতে সমস্যা থাকার কারণে গাড়ির বর্তমান অবস্থা গ্যারেজে। বিরক্তির চোখ মুখ কুঁচকে ডানে বামে ঘাড় বাঁকিয়ে ভাবল হেঁটে যাবে কিছু দূর, তারপর যদি রিকশা দেখা পায়। দুকদম এগিয়ে যেতেই পিছনে ডাকে পদযুগল থেমে যায়। পেছন ঘুরে আদিলকে দেখে বিরক্ত মাত্রা আরও বেড়ে যায় তার। বাড়ি ফাঁকা, মা বাবা বোনগুলো গিয়ে পড়ে আছে আহসান মঞ্জিলে। তাদের টেনশন, পরীক্ষার টেনশন, মানসিক চাপ সব মিলিয়ে অনিমা ভেতরে ভেতরে গুমড়ে মরছে। তার ওপর আদিল এসে যোগ হয়েছে। শান্তি লাগছে না কোথাও। হয়তো পরীক্ষা না থাকলে এখনই দৌড়ে কুষ্টিয়া রওনা হতো সে। আদিলকে অগ্রাহ্য করে আগে নেয় পা চালায় সে। অমনি আদিল দৌড়ে অনিমার সামনে দাঁড়ায়। অনিমা পাশ কেটে যেতে নিলে আদিল আবারও পথরোধ করে। অনিমা কপট রাগ দেখিয়ে বলল, সমস্যা কি? অশুভের মতো পথ আটকে আছেন কেন? প্লিজ অনি, একবার আমার কথা শোনো। অনেক কিছু বলার আছে তোমায়। আমার কিছু শোনেনি, পথ ছাড়ুন, আমি যেতে দিন। অনি, বোঝার চেষ্টা করে একটু। আই প্লিজ গিভ মি এ চান্স টু টেল ইউ এভরিথিং। কতবার বলবো, আমার কিছু শোনার ইচ্ছে বা আগ্রহ কোনোটাই নেই। আপনার উপস্থিতি আমার একদম সহ্য হয় না। বিরক্তি লাগে, ঘৃণা লাগে নিজের উপর। প্লিজ প্লিজ আমার সামনেই আসবেন না। আমার কিচ্ছু শোনা নেই, জানা নেই। সরুন সামনে থেকে। বলে পাশ কাটিয়ে চলে যায় অনিমা। অনিমার এমন অপরিচিত ব্যবহারে আদিল হৃদয়ে গভীর ব্যথা অনুভব করে। এই দূরত্ব, এই অবহেলা সব কিছু তো তারই সৃষ্টি,
তাই এসবেরই যোগ্য মনে করে নিজেকে। ব্যর্থ প্রেমিকের মতো শূন্য হাতে আজও ফিরে যায় আদিল। অর্থি মোটামুটি সুস্থ, শুধু হাতে একটু ব্যথা, আর কিছু না। বসার কক্ষে সবাই মিলে আড্ডা দিচ্ছে। গতকাল কি হয়েছে সেসব নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই আপাতত। নীলি অর্থির গায়ের ওপর হেলে চোখ বন্ধ করে রেখেছে। সারা নীলিকে এভাবে থাকতে দেখে বলল, নীলি আপু, তুমি কি অসুস্থ? নীলি চোখ তুলে বলল, না গো। তাহলে এভাবে নেতিয়ে আছো কেন? ঘুম থেকে উঠেছ দুপুরে, এতক্ষণ রুমে ছিলে, কিছু কি হয়েছে? কি আর হবে, আমার রুমে একটা বেরি ছাগল ছিল কি না, তার তিরিং বিরিংয়ে শরীরের সব হাড়টি আলাদা হয়ে গেছে। নীলির কথায় অর্থি আর নিশি সরু চোখে তাকায় আরিশার দিকে। আরিশা তখন নীলির কথার মানে বুঝতে পেরে কাচুমাচু করতে লেগেছে। বুঝলাম না, কি বলছো? আর বেবি, একটু বুঝিয়ে দাও তো বোন। নীলির কথায় সারা ইচ্ছুক দৃষ্টিতে আরিশার দিকে তাকায়। তোর ঘুমানো এখনো ঠিক হয়নি? এই রে, সেরেছে। আরিশা এটার ভয় এতক্ষণ পাচ্ছিল। ত্রাসের সামনে আরিশার মান সম্মান না প্লাস্টিক হয় আবার। কেন, ওর ঘুম অঠিক হয় নাকি? অঠিকের কথা বলছো তুমি? ও ঘুমালে ভারতের মহাযুদ্ধ শুরু করে দেয় বিছানার সঙ্গে। কি? কি নাজি, আমাকে আজ রাতে 3বার বিছানা থেকে একদম ফেলে দিয়েছে। নীলির কথা শুনে সিফাত বর্ণরায়ণ হো হো করে হেসে উঠল। বর্ণ হাসি চেপে রেখে বলল, আর ঈশা, তুমি ঘুমের মধ্যে কাবাডি খেলো নাকি? দাঁতে দাঁত চেপে নীলি বলল, না, ও ঘুমের মধ্যে ওর ক্রাশকে নিয়ে রোমান্টিক সিন ক্রিয়েট করে আর তার ভোগান্তি হয় আমার। সারা হাসতে হাসতে বলল, কি বলছো আপু, সত্যি এমনটা হয়? তবে আর বলছি কি, একদিন আমি আর অর্থি ওর সাথে ঘুমিয়েছিলাম, সেদিনও কি কি করেছে শোনো। আরিশা লাফ দিয়ে উঠে বলল, নীলিপু, প্লিজ উল্টাপাল্টা কিছু বলে আমার সম্মান খেও না। আই, তোর সম্মান আছে? সম্মান থাকলে কাল রাতে ক্রাশ পেপে আমাকে চুমু খেতে আসতিস না? আপু প্লিজ মিথ্যে বলো না। আমি মিথ্যে বলছি তাই না? এই দেখ, আমার হাতে বাইট দিয়েছিস আর বলেছিস আমার রশিয়া ক্রাশ তোমার ঠু। আরিশা দৌড়ে এসে নীলির মুখ চেপে ধরে কাঁদো কাঁদো হয়ে বলল, এইভাবে ছোট বোনের সম্মানহানি করতে পারো না তুমি। অর্থিপু প্লিজ হেল্প মি। নীলি আপুর উদ্ভট কথা থামতে বলো। নীলি জোর খাটিয়ে মুখ ছাড়িয়ে বলল, এই সর সামনে থেকে, তোর জন্য আমার ভবিষ্যৎ পর কান্না করবে। তুই আমার প্রথম কিসি ছিনতাই করেছিস, তাতে আমায় খাট থেকে ফেলে কোমর ভেঙে দিয়েছিস। নীলির কথায় হাসির রোল পড়ে বাসার কক্ষে। ওই সময় অহনিব আসে। সবাইকে এত হাসতে দেখে এসে অর্থের পাশে বসে বলে, এত খুশির কারণ কি? ভাইয়া, আরিশা আমাদের ড্রিম গার্ল। ওর ত্রাস নিয়েও ভীষণ সিরিয়াস। স্বপ্নে নীলি আপুকে ত্রাস ভেবে গান শোনায় আর কিসি দেয়। শুধু কি তাই, ও যে বললাম না, একদিন রাতে ঘুমের মধ্যে ওটিকে জড়িয়ে ধরে এবার অর্থি নীলির মুখ চেপে ধরেছে। চোখ বড় বড় করে নীলিকে শাসালো যেন আর কিছু না বলে। অহনিব তীক্ষ্ণ দৃষ্টি ফেলে অর্থির ওপর। সে বুঝতে পারছে নীলির অসম্পূর্ণ কথাটা কি হতে পারে। এদিকে আরিশা ফ্লোরে বসে হাত পা ছড়িয়ে ভ্যা ভ্যা করে কান্না জড়িয়ে দিয়েছে। খুব খুব খারাপ। তোমার আমার মতো একটা অবলা বাচ্চাকে এইভাবে অত্যাচার করছো। তোমাদের বিয়ে হবে না, তোমাদের ক্রাশ পালিয়ে যাবে। ওর কান্না আর কথা শুনে প্রথমে অবাক হলেও কান্নার কারণ আর আরিশার বলা কথা শুনে এক একটা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ওদের হাসতে দেখে আরিশার হাওয়া ফুস। আরিশার প্লাস্টিক থুক্কু, মান সম্মান ফুস। ত্রাসের সামনে আরিশার এমন বেজ্জতি হবে জানলে সে ঘুমকে ত্যায্য ঘুম করত। আরে ভাই, ওর কোন দোষ আছে নাকি? স্বপ্নে ত্রাস নিজে এসে কিসি চাইলে কি আর আরিশা না করতে পারে? আরিশা মহান ব্যক্তি কিনা তার তো মন অনেক বড়, কিন্তু এরা কেউ ওকে তো বুঝলই না। হ্যালো মা, কেমন আছিস? ভালো নেই মা, আমি ভালো নেই। কেন, যেমনটা বলতে বলেছিলাম তেমনটা বলিসনি? বলেছি, কিন্তু এই মেয়ে খুব
শিয়ানা, এত কিছু বললাম তবুও অহনিবের কাছ থেকে সরছে না। আমি ওদের একসাথে সহ্য করতে পারছি না মা, জাস্ট পারছি না। আহ, এত ধৈর্য হারা হলে হয়? নিজেকে কন্ট্রোলে রাখো আর পরবর্তী পদক্ষেপ নে। দেখিস এবার ঠিক কাজ হবে। ওকে, সাকিব ফিরেছে? না, ওর কোনো খোঁজ নেই। ওর টেনশনে আমি মরে যাব। টেনশন করো না। সাদিয়ার কি খবর, জ্বর আছে এখনো? না, ও এখন সুস্থ। আচ্ছা মা, তাহলে রাখি এখন। ওকে। ফোনে কথা শেষ করে সিজিয়া নিচে আসে। অহনিব আর অর্থিকে একসাথে দেখে রাগে কাঁপতে থাকে। সিজিয়া ভেবে পায় না এত কিছু বলার পরও অর্থি কিভাবে এখনো অহনিবের সাথে স্বাভাবিক আছে। রাতে মঞ্জিলে রাসিফ শেখ এসেছে, একা আসেননি। তাকে জোর করে আজিম আহসান নিয়ে এসেছে। রাতের বিরাট আয়োজন করা হয়েছে খাওয়া দাওয়ার। সবাই মিলে খাওয়া দাওয়া করবে। মঞ্জিলে রাসিফ শেখদের সাথে আরও 3 জন থাকে। বুলির মা, বুলি বয়স 16, আর করিম মিয়া। বুলির মা ঘরের কাজে সাহায্য করে, করিম মিয়া বাজার সদাই ও বাগানের কাজে সাহায্য করে। তাছাড়া সব সময় রাসিফ শেখের সঙ্গে থাকে। এরা এক পরিবার। বুলির দাদা মারা যাওয়াতে গত 2 দিন নিজ আবাসে গিয়েছিল, আজ সন্ধ্যায় এসেছে। খেতে এসে রবি আহসানের পাশে একটা মেয়েকে দেখে সারা আর আরিশা এগিয়ে গেল। হ্যালো, নাম কি তোমার? বুলবুলি খাতুন। আরে পাস, সেই নাম তো। তোমাকে তো আগে দেখিনি এখানে। আমি আব্বু আম্মুর সাথে বাড়ি গিয়েছিলাম, আজকেই আইছি। ও আচ্ছা, তুমি তাহলে বুলি? হয়, কিন্তু আপনি কিডা? আপনার এখানকার কুটুম নাকি? হ্যাঁ, এটা আমার নানির বাড়ি। ও, সারা আরিশার কানে মুখ লাগিয়ে ফিসফিস করে বলল, মেয়েটা কিভাবে যেন কথা বলে। এটা কুষ্টিয়ার ভাষা। তুমি বলতে পারো? না, আমার এখানে বেশি আসা হয়নি। হাতে গোনা কয়েকবার এসেছিলাম আম্মুর সাথে, তাও বেশি থাকা হয়নি। নাচ জামাই তোমাকে হয়তো আজিম আতিক বলেছে কাল উকিল আসলে আহসান মঞ্জিলকে সঠিক মালকিনের হাতে হস্তান্তর করা হবে, কিন্তু পরে ভেবে দেখলাম অনাথ আশ্রমটারও ব্যবস্থা করতে হবে। তাই সব দলিলপত্র ঠিকঠাক করতে আর একটু সময় লাগবে। সেই জন্য কাল আসবে না উকিল। উকিল আসলে অর্থি আর নীলির পাওনা বুঝিয়ে দেব। হ্যাঁ, দাদা যে আজকে দুপুরে বলেছেন এ বিষয়, কিন্তু অনাথ আশ্রমের বিষয়টা বুঝলাম না। অনাথ আশ্রমটা নীলি আর অর্থি নিজের থেকে বকুলের কাছে চেয়ে নিয়েছিল। ওদের নাকি স্বপ্ন অনাথ বাচ্চাদের দেখাশোনা করা, তাদের ভালো রাখার দায়িত্ব নেওয়া। ও আচ্ছা, খুব ভালো। হ্যাঁ, নাতনি দুইটা মমতার ভান্ডার। নীলি চঞ্চল প্রকৃতির হলেও অর্থি দিভাইয়ের মতো মানুষকে ভালোবাসতে জানে। এখন বলো, তোমাদের মতামত কি? অহনিব শান্ত গলায় বলল, আপনারা যা চাইবেন তাই করবেন, তবে মঞ্জিলের সাথে অর্ধিকার নাম যুক্ত হলে এটা শুধু আহসান মঞ্জিল থাকবে না, কলেজে পরিণত হবে। তাই বলবো, যা করবেন ভেবে চিন্তা করবেন। অহনিবের কথা শুনে রাসিফ শেখের চোখ চকচক করে ওঠে। তিনি আনন্দে অভিভূত, তার মুখ পানে চাইলেই বোঝা যায়। বকুল রানীর ইচ্ছে ছিল একটা স্কুল নির্মাণ করা, কিন্তু তা তো হলো না। তবে তার প্রিয় আহসান মঞ্জিল কলেজ রূপান্তরিত হবে, এর থেকে আর খুশির কি হতে পারে। কিন্তু নাচ জামাই, এই মঞ্জিলে যে অনেক স্মৃতি। ওটা নিয়ে ভাববেন না, মঞ্জিল যেমন আছে তেমনি থাকবে, শুধু পুরন থেকে নতুন রূপে নেবে, এই আর কি। তাছাড়া বাইরে বেশ জায়গা আছে, সেখানে ভবন তৈরি করা যাবে। নীলকুঠি যেমন আছে তেমনই থাকবে, ওটার কোনো পরিবর্তন হবে না। আনন্দে রাসিফ শেখ কান্না করে দিলেন। তিনি ভাবতেই পারেনি মৃত বোনের স্বপ্ন এভাবে পূরণ হবে। শুধু কি মায়ের পেটের বোনই বোন হয়, আপন রক্ত ছাড়াও বোন হয়, যেমনটা রাসিফ শেখ ও বকুল রানী। মৃত বোনের দিয়ে যাওয়া দায়িত্ব পালনের কোনো কমতি রাখছেন না তিনি। আমি আমি খুব খুশি নাচ জামাই। আমার অর্থি দিভাই যে তোমাদের মতো সোনার টুকরা জামাই পেয়েছে, আল্লাহ পাকের অশেষ রহমত। আজ বকুল বেঁচে থাকলে খুশিতে পাগল হয়ে যেত। বকুলের প্রাণ ছিল অর্থি, আমার বোনের স্বপ্ন পূরণ হবে। আমার খুশি আর ধরছে না। এত আনন্দ, এত খুশি জীবনে কখনো হয়নি। বলতে বলতে কান্না করে দিলেন রাসিফ শেখ। অহনিব তার কাছে গিয়ে ভরসার হাত রাখলো মাথায়। কিছু বলতে যাবে,
তখনই চোখ পড়ল দরজায় থাকা ছায়ার উপর। তৎক্ষণাৎ কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। অহনীপ রাসিব শেখকে শান্ত করে বিদায় দিয়ে বেরিয়ে এলো বাহিরে। না, নেই, কেউ নেই। তাহলে যে ছায়া দেখলো, ভাবতেই নিচে একটা হাত ঘড়ি দেখতে পেল। ঘড়িটা উঠিয়ে অহনীপ কিছুক্ষণ চেয়ে রইল। অতঃপর ঠোঁটের কোণে ভেসে উঠল বাঁকা হাসি। আদৌ কি এটা বাঁকা হাসি নাকি ভয়ঙ্কর হাসি, যে হাসিতে ঘোর রহস্য লুকিয়ে থাকে? ঘড়িটা উঠিয়ে পকেটে রাখলো, তারপর ফোন বের করে টাইম দেখল 11:50 PM। তখন খাওয়া দাওয়া শেষে রাসিব শেখ বলেছিল দেখা করতে, সেজন্য অহনীপকে নীলকুঠিতে আসতে হয়। অনেক কথাই হয়েছে তাদের মাঝে। দাদানাথ জামাইয়ের মাঝে সম্পর্কটাও সুন্দর বন্ধুসবল হয়েছে। কথায় কথায় এত রাত হবে অহনীপ বুঝতে পারেনি। অর্থি রুমে একা ভাবতেই অহনীপ বেরিয়ে পড়ে আহসান মঞ্জিলের উদ্দেশ্যে। আমি আশিয়ার সাথে ঘুমাবো না। এই তুই বেরো, বেরো বলছি। নীলিপু, আমি কোথায় ঘুমাবো? জাহান্নামে গিয়ে ঘুমা। না না, তুই যা, তোর ক্রাশের কাছে গিয়ে ঘুমা। আমার বিছানায় তোর কোনো জায়গা নেই আজ। নীলির চিৎকারে সবাই ছুটে এসেছে নীলির কক্ষের সামনে। কিরে নীলি, আরিশার সাথে এমন করছিস কেন? নীলি কাঁদো কাঁদো হয়ে বলল, ছোট আম্মু, আশিয়ার ঘুম আগে থেকেই খারাপ হয়ে গেছে। আগে তো শুধু কিসি দিত, আর এখন বিছানা থেকে ফেলেই দেয়। দেখো পরে গিয়ে আবার কোমর সোজা করতে পারি না আমি। মেয়েদের এহেন কাণ্ডে আজিম আহসান, আতিফ আহসান নিঃশব্দে নিজ কক্ষে চলে যায়। কারণ এগুলো তাদের কাছে পূর্ব পরিচিত ঘটনা, তাই আর মাথা ঘামালো না। রবি আহসান কি বলবেন ভেবে পেলেন না। সারা সিজিয়ার সঙ্গে ঘুমান, যদিও সারা এতে খুব বিরক্ত, কিন্তু একা ঘুমানো সম্ভব নয়। নতুন জায়গায় আর তিনজন একসাথে থাকাও সম্ভব না, কারণ নীলির কক্ষে ছোট বেড। রবি আহসান বলল, আরিশা, তুই বুলবুলির সাথে ঘুমাবি? মামি, বুলবুলি তো নিচের রুমে ঘুমায়। আমার ভয় করে, নিচের রুমগুলো কেমন ভুতুরে ভুতুরে। সিফাত নাক মুখ কুচকে বিরক্ত চাহনি নিক্ষেপ করেছে আরিশার উপর। এই মেয়ে এত বড় হয়ে গেছে তবুও বাচ্চামি যায়নি, কি সব উদ্ভট কাহিনী করে বেড়ায়। রবি হাসান আর কিছু না বলে চলে গেলেন। এই তুই তোর ক্রাশের কাছে যা তো। এই সিফাত ভাইয়া ওখানে কি করছে, ধরেন এটাকে আর নিয়ে যা। যত কিসি আছে না সব আজ তোর ক্রাশকে দিবি। যা বেরো রুম থেকে। নীলের কথা শুনে সিফাত কাশতে লাগলো, বর্ণপিঠে থাবা দিতে লাগলো। সারা গোল গোল চোখ করে তাকিয়ে রইল। অর্থির চোখ রাঙানি দিল নীলিকে। অর্থির চোখ রাঙানি খেয়ে বুঝতে পারলো সে কোথায় কি বলে ফেলেছে। এদিকে আরিশা পারছে না ভ্যাবা করে কাঁদতে। আজকের দিনটাই ওর জন্য খারাপ। এই নীলি আপু আদা জল খেয়ে লেগেছে ওর পিছু। ওদের চিল্লাচিল্লিতে নিশি রায়ান অহনিবেশে দাঁড়িয়েছে ততক্ষণে। তোমরা খুব খারাপ, সবাই মিলে আমার পেছনে কেন পড়েছো? হ্যাঁ নীলপু, তুমি যে আগে ঘুমের মধ্যে হেঁটে ওয়াশরুমে গিয়ে শুয়ে থাকতে সেটা বোঝো না কেন? এই রে সেরেছে, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে, তা তো নীলির ভাবনা ছিল না। নীলি কপট রাগ দেখিয়ে বলল, এই কিসব চাতা বলছিস? হ্যাঁ আমি মোটেও এমন করতাম না। নিশি আপু, তুমি বলো, নীলিপু ওয়াশরুমে ঘুমাতো বলে নীলি আপুর রুমে ওয়াশরুম নেই, তাই না? নিশি মিটমিট হাসছে। রায়ান বলল, আমার বৃহৎ শালিকাগণ, তোমাদের অসাধারণ প্রতিভা দেখে আমি ধন্য। কিন্তু আমার প্রশ্ন, অর্থি আর অনিমার কি প্রতিভা আছে? সাথে আমার বউয়েরটাও বলে বাদ দিবে না কিন্তু। নিশি রায়ানের লাস্ট কথায় কটমট করে তাকালো। আরিশা খুশিতে গদগদ হয়ে বলল, দুলা ভাই, অনিপু নাকি ঘুমের মধ্যে এটা ওটা খেতে চাইতো, তাই সব সময় আপুর রুমে খাবার ভর্তি থাকতো, আর নিশি আপু বিছানায় ওরু, চুপ যা মেরি মা, ও অনেক উপকার করেছিস, এবার যা ঘুমা। এই কেন, ওকে বলতে দাও পুরোটা। রায়ান চলো ঘুমাবে, পাগলের সাথে থাকতে থাকতে তুমিও পাগল হয়ে যাচ্ছ। ফাফা এগুলো শুনে কোনো কাজ নেই। তাহলে স্বীকার করেছো তুমি পাগল? আরিশা, তুমি কি আমি পাগল? আজ হচ্ছে তোমার, চলো আমার সাথে। বলেই টানতে টানতে নিয়ে গেল রায়ানকে। নিশি রায়ান যেতেই হাসিতে ফেটে পড়ল সবাই। অহনিপ পর্যন্ত পেট ফাটিয়ে হাসছে।
হেই পাবনার পাগলি, তুমি ওয়াশরুম ছাড়া আর কোথায় ঘুমাতে? নীলি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। বর্ণ ফের হেসে উঠল। অর্থিপু, আমি নীলি আপুর রুমে থাকবো না, প্লিজ চলো, তুমি আমি এক রুমে ঘুমাই আজ। আরিশার কথা শুনে অহনীপ শুরু দৃষ্টিতে তাকিয়ে রইল অর্থির দিকে। 2 রাত বউকে বুকে নিয়ে ঘুমিয়ে লোভ হয়ে গেছে অহনীপের। শালিকার জন্য এখন বউ ছাড়া ঘুমাতে হবে। না, অহনীপ কখনো পারবে না বউকে ছাড়া ঘুমাতে। তাছাড়া এখান থেকে গেলে তো এমনিতেও বউকে আর কাছে পাবে না। অর্থির জবাব না পেয়ে আরিশা আবার বলল। ও অর্থিপু, কিছু তো বলো। অর্থি আর চোখে অহনীপের দিকে তাকিয়ে বলল। হ্যাঁ, যা মাকে বল বুলির মাকে দিয়ে পাশের রুমটা পরিষ্কার করতে। আরিশা কিছু বলবে তার আগে অহনীপ বলল। সরি ছোট শালিকা, আমার একমাত্র বউকে কাজ ছাড়া করতে আমি রাজি নই। অহনীপের কথায় অর্থি বিস্ফোরিত চোখে তাকালো অহনীপের পানে। নীলির বর্ণরা সবাই একসাথে ওই যে হয়ে বলে উঠল। ভাই ভাবিকে চোখে হারায়। আজ আমি সিঙ্গেল বলে এভাবে বলতে পারি। ইয়ার মাকে বলে বিয়ে করে দিতে, তবে তার আগে অবশ্যই বউয়ের ভরণ পোষণের জন্য নিজেকে তৈরি করবে। ভাই তুমি খুব নিষ্ঠুর। এত এত টাকা থাকতে আমাকে অফিসে ঠেলতে তোমরা আমার পেছনে কেন পড়ো? আচ্ছা, তোর এত টাকা? তা এত টাকা কোথায় পেলি তুই? বর্ণ ভাব নিয়ে বলল। কোথায় আবার বাবার থেকে, তোমার থেকে? টাকা যেহেতু আমাদের, তাহলে তোকে বিয়ে করে বউটাও আমাদের কাছে রেখে দেব। সিফাত হাসতে হাসতে বলে। গুড আইডিয়া ভাই, ওর তো মিঙ্গেল হওয়া প্রয়োজন, তাহলে শুধু বিয়ে দিলেই হবে। বর্ণ কাঁদো কাঁদো মুখ করে বলল। দিস ইজ নট ফেয়ার ব্রো। আরিশাও তখন বর্ণকে নকল করে বলে। দিস ইজ নট ফেয়ার ব্রো। টুকু দুলা ভাই অহনীপের দিকে তাকিয়ে বলে। বউ বলে আমার বোনকে জোর করে নিজের সঙ্গে নিয়ে যাচ্ছেন ঘুমাতে। অহনীপ বলল। কথায় আছে, জোর যার মুল্লুক তার। বউ যেহেতু আমার, জোরটা আমারই খাটবে, তাই না? আর তোমার একা ঘুমাতে সমস্যা তো সারাকে নিয়ে ঘুমাও। আই থিঙ্ক সারার এতে প্রবলেম নেই, কারণ তোমরা দুজনেই এক ঘাটের মাঝে। আরিশা অহনীপের কথার মানে ধরতে পারল না, তবে তা নিয়ে মাথা না ঘামিয়ে লাফ দিয়ে সারার কাছে গিয়ে বলল। শায়রু বেবি প্লিজ, তুমি অন্তত না করো না, চলো ঘুমিয়ে পড়ি। সারা আরিশাকে জড়িয়ে ধরে বলে। চলো। অর্থিকা দেখো তো ঘড়িটা চেনো কিনা? অর্থি এক পলক দেখেই বলল। এটা তো বাবার ঘড়ি, আপনার কাছে যে? বসার রুমে পেয়েছে, আব্বুকে দিয়ে দাও সকালে। হুম। খাটের ওপর বসে অহনীপ ল্যাপটপে কাজ করছে। এত রাতেও কাজ করতে হবে? অর্থির ঘুম আসছে না। দেয়ালে ঝুলন্ত ঘড়িটায় চোখ বুলিয়ে 12টা 50 বাজে। কি করবে ভেবেও পাচ্ছে না। অহনীপ ল্যাপটপের দিকে তাকিয়ে বলল। দাঁড়িয়ে আছো কেন? এসে শুয়ে পড়ো। আপনি কাজ করুন, আমি বারান্দায় যাই। আমার কাজ শেষ, এসো ঘুমাবো। আমার ঘুম আসছে না। অর্থির দিকে তাকালো অহনীপ। চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। অর্থির তারপরেও অহনীপের কাছে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মনে হচ্ছে। অহনীপ ভেবে পায় না এত স্নিগ্ধতা এই মেয়ের মধ্যে আসে কোথা থেকে। অর্থিকা, তোমার চোখ মুখ শুকিয়ে গেছে কেন? হয়তো জ্বর ছিল তাই। আবার জ্বর এসেছে? না। এসো ঘুমাবে, অনেক রাত হয়েছে। সত্যি আমার ঘুম আসেনি। ওটার আসার ব্যবস্থা আমি করব, তুমি দাঁড়িয়ে না থেকে এসো ফাস্ট। অর্থিকে তাও দাঁড়িয়ে থাকতে দেখে অহনীপ ল্যাপটপ অফ করে পাশে রেখে দুহাত দুদিকে মেলে বলল। জলদি আসো অর্থিকা, বুকে আসো, তোমার ঠিকানায় আসো, তোমাকে বুকে নিয়ে প্রশান্তির ঘুম দিতে চাই। হুট করে এমন কথা শুনে অর্থি লজ্জায় কুঁকড়ে গেল। পা বাড়ানোর শক্তি নেই ওর। ইচ্ছে তো করছে বুকে ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরতে, কিন্তু লজ্জা সংকোচবোধ পা টেনে ধরে রেখেছে অর্থির। অর্থির অবস্থা দেখে অহনীপ মিটিমিটি হাসছে, যেন অর্থিকে লজ্জায় ফেলতে ইচ্ছে করে এগুলো বলল সে। অহনীপ নিজেই উঠে এলো অর্থির সামনে। এক ঝাটকায় অর্থিকে কোলে তুলে নিল। তৎক্ষণাৎ অর্থি অহনীপের গলা জড়িয়ে ধরে নিজের টাল সামলিয়ে নিল। অর্থিকে বিছানায় শুয়ে দিল। কপালে চুমু খেয়ে লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিল। তারপর বিছানায় এসে অর্থিকে গভীরভাবে নিজের সাথে জড়িয়ে নিল। অর্থি থরথর করে কেঁপে উঠল। অহনীপ মুচকি হেসে বলল। বউ, তোমাকে নিয়ে আমি খুব চিন্তিত।
একটু যদি তোমার যা অবস্থা হয় বাসর করলে আউচ। অহনীপ পুরো কথা শেষ করার আগেই অর্থি অহনীপের বুকের বাঁ পাশে কামড়ে ধরে। অর্থি অহনীপের লজ্জাজনক কথা থেকে বাঁচতে কামড়ে দিয়েছে ভুলে, কিন্তু এত জোরে হয়ে যাবে ভাবেনি সে। অসহায় মুখে তাকিয়ে আছে সে। অহনীপ লাফিয়ে উঠে কামড়ে ধরা অংশটা ডলতে ডলতে বলল, বউ, তুমি তো ফার্স্ট আগে তো জানতাম না। আমি আরও তোমার হাবভাব দেখে টেনশনে থাকতাম, হয়তো এই জীবনে আমার আর বাসরও হবে না এইভাবে। বাই চান্স তুমি কি এখন এই বাসরটা সেরে ফেলতে চাইছো? আমার কিন্তু কোনো সমস্যা নেই। অর্থি এবার রাগ হলো না অহনীপের ওপর না নিজের ওপর, শুধু শুধু গিলটি ফিল করছিল কামড় দেওয়ার জন্য। এই তো কামড় খাওয়া ব্যক্তি দিব্যি লজ্জা দিয়ে যাচ্ছে ওর থেকে। আপনি আপনি খুব অশুভ হয়ে যাচ্ছেন। বলেই উল্টো ঘুরে শুয়ে পড়ল অর্থি। অহনীপ হো হো করে হেসে উঠল। অর্থিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, সবই তো শুরু বউ, এখন অনেক অসভ্যতার পরিচয় পাওয়া বাকি তোমার। হেই বিউটিফুল, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? কাল রাতে কতবার তোমার নাম জিজ্ঞেস করলাম, বললে না কেন? মা চোয়াল মানুষের সাথে কথা কইতে না করছে তাই। হোয়াট? কি বললে বুঝলাম না। ছেলে মানুষের সাথে কথা বলতে না করেছে। অর্থাৎ নীলির কণ্ঠ শুনে বর্ণ ঘাবড়ে যায়। আশেপাশে তাকিয়ে দেখে নীলি কোথাও নেই। তাহলে কথা বলল কে? বর্ণ তাকাতাকি দেখে নীলি জোর গলায় বলে, আমি উপরে, আশেপাশে তাকে আমাকে পাবেন না ওভান্ডার ফ্যাক্টরি। বর্ণ উপরে তাকাতেই নীলি করিডোর পেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। চোখ মুখ থমথমে করে বর্ণর সামনে দাঁড়ালো। বুঝতে পেরেছেন বুলবুলি কি বলেছে? হ্যাঁ। নীলি বুলবুলিয়ে বলল, তো বলি, তোমার আম্মু রাগ করে দেখো রাতে ওনার সাথে কথা বলনি, কিন্তু এখন বলছো। এখন কি তোমার আম্মু আদর করবে ওনার সাথে কথা বললে? না না, উনি কেমন আছো কইল তাই আমি উত্তর দিলাম। এই উনিটা কি? হ্যাঁ উনি কি? তোমার বড় হয় ভাইয়া বলবা? হয় বলবো নে, কিন্তু আপনারও তো বড়, আপনি ভাই কন্যা কে? নীলি রাগ দেখিয়ে বলল, আমিও ভাই বলি, তোমার কানে সমস্যা আছে তাই শুনতে পাও। বর্ণ হতভম্ব নীলির ব্যবহারে। সে তো এমনিতেই বুলবুলির সাথে কথা বলছিল, কিন্তু নীলির এমন ব্যবহারের মানে কি? এই আপনার কাজ কাম নেই না? সুযোগ পেলেই মেয়েদের সাথে ফ্লার্টিং শুরু করেন। আচ্ছা, এই ব্যাপার মহারানী জেলাস হচ্ছে? বর্ণ শয়তানি হাসি দিয়ে বলল, একদম ঠিক বলেছো পাগলি। আচ্ছা, তোমার তো অনেক কাজ আছে, যাও কাজ করো, আমাকে আমার কাজ করতে দাও। নীলি ছোট ছোট চোখ করে বর্ণকে দেখল। 3/4 প্যান্ট, রেড কালার টি শার্ট, হাতের কবজিতে ঘড়ি, চুলগুলো একটু এলোমেলো। কেন জানি বর্ণকে নীলির কাছে বাচ্চা বাচ্চা লাগলো। ক্লাস 10-এ পড়ার ছেলে যেন। নীলির হার্টবিট বেড়ে গেল। কিছু বলতে যাবে তখনই বর্ণ বুলবুলিকে বলল, বিউটিফুল, তোমার এলাকায় এসেছি, আমাকে এলাকাটা ঘুরে দেখাবে না? বুলবুলি লজ্জা লজ্জা মুখ করে বলল, জি। আপনি কোনে যাবেন বলেন, নিয়ে যাবনে। এই কথা যেন নীলির গায়ে আগুন ধরিয়ে দিল। দাঁতে দাঁত চেপে ব্যঙ্গ করে বলল, জি, ছোটখাটো কথায় কোথায় যাবেন বললে এই বড় আপা আপনাকে কোলে তুলে নিয়ে যাবে। বুলবুলি ভয় পেয়ে একটু পেছনে সরে দাঁড়ালো। তার মনে হচ্ছে যখন তখন নীলি ওকে 2-1 ঘা মেরে দিতে পারে। বর্ণ মিটমিট করে হাসছে। সেটা দেখে নীলি তেতে উঠল। পুরুষ মানুষ মানে লুচ্চা, এরা মেয়ে দেখলে না চরিত্রটা না খোয়াতে নেমে পড়ে, বুঝছেন? তার উপরে আবার তোমার মতো অল্প বয়সে পাকনা মেয়ে থাকলে তো কথাই নেই, যত সব ফালতু। বলে নীলি চলে গেল। নীলি যেতেই বর্ণ হাসতে হাসতে ফেটে পড়ল, ভাইয়া আমাকে কোলে নে, আমার কোমর ভেঙে গেছে, আমি দাঁড়াতে পারছি না। কি হয়েছে তোর কোমরে? আরিশা আমাকে ফেলে দিয়েছে বেডে থেকে। ভ্যাঁ। সারা কথা শুনে সিফাত রাগী দৃষ্টিতে আরিশার দিকে তাকালো। আরিশা সিফাতকে তাকাতে দেখেই ভয়ে আড়ষ্ট হলো। বিড়বিড় করে বলল, শালার ঘুমরে, তোর জন্য আমার হবু ননদের কোমর ভাঙলো। এমনিতেই সিরিয়াস ক্রাশ আমার ক্রাশ খাওয়াটা অ্যাকসেপ্ট করেনি।
এখন তো মনে হয় এই ঘটনায় জীবনেও সিরিয়াস ক্রাশ আমার সিরিয়াস স্বামী হবে না। হাই মোর ফাটা কপাল। অর্থি আরিশার পাশেই ছিল, তাই আরিশার সব কথা শুনছে। অর্থি শকড। ও ভাবনার বাহিরে আরিশার চিন্তাধারা। নীলি অর্থিকে আরিশার পাগলামির কথা জানিয়েছিল, সে অতটা আমলে নেয়নি, কিন্তু এখন তার কথাগুলো অর্থিকে ভাবাচ্ছে। এই মেয়ে, তুমি কি এখনো বাচ্চা আছে ঘুমের মধ্যে কাবাডি খেলো? আমি বাচ্চা না? আরিশা খুশি মনে প্রশ্ন করল। তোমার কি মনে হয়? আমার তো অনেক বড় মনে হয়, এই ধরুন প্রেম করার মতো বড়। সিফাত থতমত খেলো আরিশার কথায়। শাট আপ! কি সব ভুলভাল বকছো? আপনি তো বললেন বলতে। তোমার সাথে কথা বলাই বেকার। আমাকে বকছেন কেন? সারা আমাকেও ফেলে দিয়েছে বেড থেকে, এই দেখুন হাতে ব্যথা পেয়েছি। সিফাতের এতক্ষণে মনে পড়লো সে কার বিষয়ে কাকে কি বলছে। আরিশা যেমন সারাও তেমন, দুটোই বিছানার কাবাডি খেলতে পটু। শুধু শুধু এত কথা বলার মানে হয় না। তাই সিফাত আর কিছু না বলে জায়গা ত্যাগ করলো, সাথে অর্থিও গেল। সিফাত যেতেই সারা শটাং করে উঠে দাঁড়ালো। আরিশা অবাক চোখে তাকিয়ে আছে। সারার গালে হাত দিয়ে বলল, আহারে, কই ভাবলাম ভাইয়াকে দিয়ে তোকে বকা খাওয়াবো, তা হলো না। কি, তোর ব্যথা লাগেনি? তুই নাটক করছিলি? ইয়েস বেবি। হরামি সরসামি থেকে। সারা আরিশার ফ্রেন্ডশিপটা মজবুত হয়েছে, সেজন্য তারা একে অপরকে তুই বলে সম্বোধন করে। দুপুরে বড়রা সবাই মাঠে ফসল দেখতে গেছে। বাড়ি ফাঁকা, শুধু ইয়াং জেনারেশন আছে। হঠাৎ সারা বলল পার্টি করবে, সাথে মেয়েরা সবাই হৈ হৈ করে উঠল। পার্টিতে সিজিয়াও যোগ দিয়েছে। ছেলেদের বলাতে অহনি প্রথমে না বললেও অর্থির দোহাই দিয়ে নীলি মানিয়ে নিয়েছে। এখন বসার কক্ষে ধুমচে সাউন্ড বক্স চলছে, আর যে যার মতো এনজয় করছে। সিফাত 5টা মুরগি ধরে এনেছে। পার্টিতে খাওয়া দাওয়া না হলে হয় নাকি? দেশি মুরগি দিয়ে আজ পার্টি হবে, সাথে থাকবে অন্য সব খানাপিনা। রান্নার গোছগাছের দায়িত্ব বুলির মাকে দেওয়া হয়েছে। মুরগি পোড়াবে, এটা নাকি অহনিব আর রায়ান খুব ভালো পারে, সেজন্য এটা ওরাই করবে। গান ছেড়ে সারা উড়াধুরা নাচছে। একটু পর তার সাথে তাল মেলাতে ব্যস্ত হলো আরিশা। অর্থি সোফায় বসে অহনিবকে দেখছে। অহনিব ফোনে কথা বলছে কারোর সাথে। অর্থির মন মস্তিষ্ক অহনিবের মধ্যেই আটকে যায়। আশেপাশে কি হচ্ছে তার খেয়ালে নেই। হঠাৎ ফোনের মেসেজ টোনে অর্থির ঘোর কাটে। ফোন হাতে নিয়ে দেখে এটা অপরিচিত নাম্বার থেকে SMS এসেছে। ইনবক্স অন করতেই SMSটা ভেসে উঠল। এভাবে তাকিয়ে কি লাভ, সে তো তোমাকে পাত্তা দেয় না। হা হা। অর্থি অবাক হলো। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কে হতে পারে, কিন্তু না, কাউকে তেমন সন্দেহ হলো না। তখনই আবার SMS আসলো। আমাকে খুঁজছো? তোমার সামনেই আছি, ভালোভাবে দেখো। অর্থি আবারও তাকাতাকি করলো। ঠিক ওই সময় সিজিয়া অর্থির সামনে দিয়ে গিয়ে অহনিবের পাশে বসলো। সিজিয়া হাসি হাসি মুখে অহনিবের দিকে ফোন এগিয়ে দিল। অহনিব প্রথমে গম্ভীর মুখে থাকলেও পরে সেও হাসি মুখে কথা বলল, যা দেখে অর্থির মুখের থমথমে অবস্থা মন গহীনে ব্যথা অনুভব করল। কেন যেন অহনিবের ওপর খুব রাগ হলো অর্থির। তার মতে অন্য মেয়ের সংস্পর্শে এসে হেসে কথা বলা ঘোর অন্যায়। লন্ডনে থাকাকালীন লারা নামের একটি মেয়ের সাথে অহনিবের পরিচয় হয়। লারা অহনিবের ক্লাসমেট ছিল, আর সিজিয়াদের বাসার পাশে থাকায় তার সাথেও পরিচয় হয় লারার। আজ লারার বিয়ে বাংলাদেশে আসার পর অহনিবের সাথে তার যোগাযোগ অফ থাকায় অহনিবকে বলতে পারেনি। আর অহনিব খুব একটা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না, যার জন্য সিজিয়ার মাধ্যমে যোগাযোগ করেছে অহনিব। মূলত লারার সাথে কথা বলছে হেসে খেলে। অর্থি কিছু একটা ভেবে উঠে উপরে চলে গেল। অহনিব কথা শেষ করে রায়ানকে নিয়ে বাহিরে গেল। কিছুক্ষণ পর রুম থেকে বের হতেই আচমকা কারোর সাথে ধাক্কা খেলো অর্থি। হালকা আর্তনাদ করে চোখ তুলে তাকাতেই দেখতে পেল সিজিয়া দাঁড়িয়ে। সিজিয়াকে দেখে অর্থির মেজাজ খারাপ হয়ে গেল। মেয়েটাকে ইদানিং একদম সহ্য হয় না অর্থির। কেমন বেহায়াপনা করে বেড়ায়, কিছু বলতেও পারে না অহনিবের কাজিন বলে। কিছু না বলে পাশ কাটিয়ে চলে যেতেই সিজিয়া বলে উঠল, বরকে অন্য মেয়েদের সাথে হেসে খেলে কথা বলতে দেখলে জলে বুঝি? না,
তবে বরের আশেপাশে রক্তচোষা পেতনিকে ঘুরঘুর করতে দেখলে ঘৃণা লাগে। বরের উপর না, পেতনির উপর। হেই, তুমি কি আমাকে বলছো? আমি তো তোমার নাম নেইনি, তাহলে তোমার কেন মনে হলো তোমায় বললাম? খুব বেশি সাহস দেখাচ্ছ না? কেন, তুমি কি পেতনি নাকি যে ভয় পাবো? আমার কিন্তু ভূতের ভয় নেই। আমাকে ভয় পেতে হবে না, সঠিক সময়ে সঠিক জনকেই ভয় পাবে। সে পরে দেখা যাবে। তাহলে এখন অন্য কিছু দেখো। অর্থি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। সিজিয়া ফোন বের করতে করতে বলল, আমি জানি আমার সেদিনের কথা তুমি বিশ্বাস করনি, তাই এখনো অহনিভের সাথে চিপকে চিপকে রয়েছো। দেখো, অহনিভের সাথে আমার বিশেষ মুহূর্তের প্রমাণ। অর্থির মেজাজ বিগড়ে গেল এবার। এই মেয়ে এত নিচু কেন? পৃথিবীতে কি ছেলের অভাব রয়েছে যে আহনিবের পিছনে পড়তে হবে তাকে? অর্থি ফোনের স্ক্রিনে না তাকিয়ে চোখ মুখ শক্ত করে বলল, নিজের লিমিটের মধ্যে থাকো। ফার্স্ট দিন কিছু বলিনি বলে আজকে ছাড় পাবে এমনটা ভেবো না। আমার স্বামী আমি বুঝে নেব, সে কি করছে বা করবে। হ্যাঁ, সে তো দেখতেই পারছি। কি বুঝে নিচ্ছ? বিয়ে হয়েছে 2 মাসের বেশি, এখনো অহনিব তোমায় তার ঘরে তুললো না। তাছাড়া এখানে একসাথে থেকেও তো তোমাদের কোনো বন্ডিং নেই। তুমি চোখ দিয়ে গিলে খাও তাকে, কিন্তু সে তোমাকে পাত্তাও দেয় না। হ্যাঁ, অর্থির ইচ্ছে করছে মেয়েটাকে ঠাটিয়ে 2-3টা চড় লাগাতে, কিন্তু আপাতত ইচ্ছেটাকে মাটি দিয়ে বলল, তুমি তখন আমাকে SMS করেছিলে। আমি ছাড়া তোমার সেই শুভাকাঙ্ক্ষী আর কে হতে পারে? আমি বলেছি তোমায় শুভাকাঙ্ক্ষী হতে? না, তবে তোমার জন্য আমার বড় কষ্ট হয়। আহারে বেচারা, স্বামী থাকতেও স্বামীর সোহাগ তোমার কপালে জুটছে না। আমার কপালে কি জুটেছে আর না জুটেছে তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এরপর আমার স্বামীকে নিয়ে কোনো আজে বাজে কথা বললে পার পাবে না, মাথায় ঢুকিয়ে নিও। বলেই হন হন করে চলে গেল অর্থি। নিচে আসতেই দেখল নীলি সোফায় শরীর এলিয়ে দিয়ে পিট পিটিয়ে চেয়ে আছে। আরিশা ওর পায়ের কাছে শুয়ে আছে আর নিশি অন্য সোফায় বসে গ্লাসে কিছু একটা খাচ্ছে আর ঢেকুর তুলছে। অর্থি সেদিকে পাত্তা না দিয়ে টেবিলের কাছে গেল। সেখানে ট্রেতে বেশ কয়েকটা গ্লাসে ঠান্ডা কোক রাখা। সিজিয়ার কথা শুনে অর্থির মাথা রাগে ফেটে যাচ্ছে। আপাতত ঠান্ডা শরবত দরকার তার ঠান্ডা হওয়ার জন্য। তাই ডানে বামে এভাবে না তাকিয়েই ট্রে থেকে একটা গ্লাস নিয়ে ঢকঢক করে পানি পান করতে শুরু করলো। গ্লাসটা শেষ করে তিতকুর ঢেকুর তুলল অর্থি। কেমন যেন বেস্বাদ, কিন্তু গলা শুকিয়ে যাচ্ছে মনে হয়, তাই আর 1 গ্লাস মুখে তুলে নিল অর্থি। এভাবে পর পর 2 গ্লাস শেষ করে ধক করে চেয়ারে বসে পড়ল সে। বসার রুমে নীলি, অর্থি, আরিশা, নিশি ছাড়া কেউ নেই। অর্থি অনুভব করলো তার মাথাটা কেমন যেন ঘুরছে। একটা বড় ঢেকুর তুলে তাকালো নীলিদের দিকে। তৎক্ষণাৎ দাঁত কেলিয়ে হেসে বলল, নীলি, তুই 2টা কিভাবে রে? নীলি আগের ন্যায় পিটপিট করে তাকিয়ে বলল, আমি 2টা? তুই 2টা? হয়তো তোর নাক 2টা, চোখ 2টা, মুখ 2টা, থুকু চোখ 4টা। হ্যাঁ হ্যাঁ, অর্থবউ ঠিক বলেছো, আমিও দেখেছি তোমরা 4টা। আমিও দেখছি তোরা 6টা। আয় নিশি আপু, তুমি আমার থেকে বেশি দেখছো কেন? আমিও 6টা দেখতে চাই। এই থাম তো, খালি পকপক করিস কেন? আই জানো। অর্থের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ জানো। আমার না নাচতে মন চাইছে। না, নাচতে মন চাইছে না। তাহলে শরবত খেতে মন চাইছে। দেখ না, শেষ হয়ে গেছে, এনে দিবি? হ্যাঁ দেবো, তার আগে আমার সাথে নাচবি বল। শরবত দিলে নাচবো। ওকে, শরবত দেবো পাক্কা।
নীলি পায়ের কাছ থেকে আরিশাকে সরিয়ে টালমাটাল হয়ে দাঁড়ালো। তখনই শুকনো জামা কাপড় নিয়ে বুলবুলি ছাদ থেকে আসছিল। নীলি ওকে দেখে হেলতে দুলতে তার কাছে গিয়ে একটা লুঙ্গি আর গামছা নিল। বুলবুলি নীলির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে নীলির কি হয়েছে, কিন্তু বুঝতে ব্যর্থ হলো। শেষমেশ নীলির ধমক খেয়ে বুলবুলি কাপড় চোপড় নিয়ে লেজ গুটিয়ে পালালো। বর্ণ, রায়ান, সিফাত অন্দরমহলে প্রবেশ করতেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। কারো চোখের পলক পড়ছে না, কথা বলতে ভুলে গেছে তারা। নিষ্পলকভাবে সামনে তাকিয়ে চার রমণের কীর্তি কাহিনী দেখছে। নীলি তার কামিজের উপর লুঙ্গি পরে মাথায় গামছা বেঁধেছে।